তা যেটা বিষয় হচ্ছিল, মায়ের কাছে এসে হাজির হলো ছোট্ট নরোত্তম, 6 বছর বয়স। যখন মায়ের কাছে এসে হাজির হয়েছে, বাবা তখন ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাবা ছেলেকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বাবা বলছে, খোকারে, আমার জীবনে ইচ্ছে ছিল আমি মহাপণ্ডিত তৈরি করব, তা আমার আশা তুই পূর্ণ করেছিস। এবার তুই যেহেতু আমার সন্তান, ছেলে হয়ে বাবাকে কি চাস বল, আমি তোর আশা পূর্ণ করব। শুনুন, এবার বাবার মনের ইচ্ছা ছিল ছেলেকে পণ্ডিত করবে, ছেলে পণ্ডিত হয়ে গেছে, বাবার আর কোনো কিছু অভাব নেই। এমন সময় এবার ছেলে বাবাকে যখন প্রণাম করতে গেছে, বাবা তখন ছেলেকে বলছে, খোকা, আমাকে তুই কি চাস বল, এবার আমি তোকে কিছু দিয়ে তোর মনের ইচ্ছা পূর্ণ করব। সঙ্গে সঙ্গে ছেলে বাবাকে হাত জোড় করে বললেন, বাবা, আপনি আমার মনের আশা পূর্ণ করবেন? তাহলে আমি একটা কথা বলি, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা ছোট্ট অনুমতি চাই। আপনি আমার মাথায় হাত রেখে আপনি আমাকে আশীর্বাদ করুন, আর আপনি আমাকে অনুমতি দিন, আমি শুধু পদ্মা নদীর জলে, বাবা গোবিন্দটা নিয়ে নাও, জয় নিতাই। কি বাবা, কি নাম বাবা? সন্দীপ, মঞ্জুরি বাড়া, আচ্ছা মঞ্জুরি বাড়া, উনি 100টি টাকা গোবিন্দ সেবার জন্য আমাকে দিলেন। মঞ্জুরি বাড়া উনি ওনার ভক্তি শ্রদ্ধা দিয়ে গোবিন্দ চরণে প্রসাদ বা সেবার উদ্দেশ্যে 100 টাকা দিলেন। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, জয় নিতাই। এবার দেখুন, গুরুদেবের কাছ থেকে ছেলেটা যখন বাড়িতে আসলো, বাবা ছেলেটাকে একবারে পরিষ্কার করে শুনিয়ে দিলেন, খোকা, আমার যা ইচ্ছা ছিল সেটা আমি পেয়ে গেছি, এবার তুই খোকা ছেলে হয়ে তুই বাবার কাছ থেকে কি চাস বল, আমি তোর মনের আশা পূর্ণ করব। সঙ্গে সঙ্গে ছেলে বাবাকে বললেন, বাবা, আপনি যদি আমাকে কিছু দিয়ে আনন্দ পেতে চান, তাহলে আমাকে একটা ছোট্ট জিনিস দেবেন। আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, আর আমাকে ছোট্ট অনুমতি করুন, আমি বাড়ি থেকে পদ্মা নদী পর্যন্ত গিয়ে আমি পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। যখনই বলেছে পদ্মা নদীর জলে স্নান করব, তখন বাবা বললেন, দাঁড়া 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 দাঁড়া, পদ্মা নদীর জলে স্নান করবি, এটা বাবার কাছে চাইতে হবে রে। শোন একটা কথা বলি, তুই আমার একমাত্র ছেলে, আদরের ছেলে, আর পদ্মা নদীর জলে স্নান করবি তো এইভাবে এত দুঃখ করে চাইবার কি আছে? ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাক। এই কে আছিস? আমার রাজবাড়ির ভেতরে দেখবি কতগুলি সোনার কলসি রাখা রয়েছে। জয় নিতাই। সোনার কলসি রাখা রয়েছে, আর তোরা সব ওই সোনার কলসিগুলো নিয়ে পদ্মা নদী পর্যন্ত তোরা হেঁটে হেঁটে যা, নদী থেকে সোনার কলসি করে জল তুলে আমার সোনার টুকরো ছেলের অঙ্গ ধুইয়ে দে। যখনই বলেছে সোনার টুকরো ছেলেকে স্নান করিয়ে দে, তখন এবার নরোত্তম 6 বছরের ছেলে হাত জোড় করে বলছেন, বাবা, ও বাবা, আমি কিন্তু সোনার কলসি করে জল আনলে কিন্তু স্নান করব না। তার কারণ আমি ওইভাবে স্নান করব না, আমি নদী পর্যন্ত যাব, আর নদীতে নামবো, আমি নিজে ডুব দিয়ে স্নান করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুই নদীতে যাবি, এই তো? ঠিক আছে। এই কে আছিস? বলুন, আমার পালকিটা সুন্দর করে সাজা, আমার ছেলেকে পালকির ভেতরে করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাব। বেশ বেশ।
তখন এইবার নরোত্তম বলছে, বাবা আমি তো পালকিতে করে যাব না, পালকিতে চড়ে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে যদি যাওয়া হয় তাহলে অন্তরে ভক্তি লাভ হবে না, আমি পালকিতে করে যাব না। আচ্ছা তাহলে যদি তোকে আমি একটা গরুর গাড়ি তৈরি করে দিই তাহলে হবে না? আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা তাহলে যদি ঘোড়ার গাড়ি বানিয়ে দিই, না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটে হেঁটেও যাব না। বাবা অবাক হয়ে গেল। সোনার কলসি করে জল ঢালবো বললাম, তাও যাবি না। পালকিতে করে তাও যাবি না, গরুর গাড়িতে তাও যাবি না, ঘোড়ার গাড়িতে তাও যাবি না, আবার হেঁটে হেঁটে বলছিস সেটাও করবি না। তাহলে কিসে করে যাবি? কেমন করে যাবি? যখনই বাবা বলেছে কিসে করে যাবি, নরোত্তমে কেঁদে 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 বলে, বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, আর গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো, আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? তবে আমি কেমন করে যাব জানো? তবে আমি কেমন করে যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি, মানে পরম বৈষ্ণবের চিন্তা দেখো। এটা কিন্তু গুরুদেব বলে দেয়নি যে তুই ধুলো মেখে যাবি, এটা বাবা বলে, গুরুদেব বলেনি, কিন্তু নরোত্তমের ভেতর থেকে চিন্তা হয়েছে। তাই বাবাকে বলছে, বাবা আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব গড়া গড়া, তাই গৌর হরি হরি বলে গড়া গড়ি দিয়ে যাব দোলয় গড়া গড়ি, গড়া গড়ি দিয়ে যাব দোলয় গড়া গড়ি, গড়া গড়ি দিয়ে যাব। ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে ধুলোয় গড়া গড়ে গড়া গড়ি দিয়ে যাব। আচ্ছা আস্তে মায়েরা, 6 বছরের ছেলেটি বাবাকে বললেন, বাবা আজকে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদীর জল পর্যন্ত যাব। বাবা তখন বললে, এই খোকা রে, ছোট্ট ছেলে, তুই আদরের ছেলে, আর রাস্তার ওই ধুলো মেখে মেখে তুই পদ্মা নদীর জলে যাবি? ঠিক আছে দাঁড়া, তুই যেহেতু ধুলো মেখে গেলে তোর আনন্দ তোর সুখ হবে বলে তুই মনে করিস, আমি বাবা হয়ে তো আর তোকে বাধা দিতে পারি না। বাবা শোন, তুই পণ্ডিত, তোর সঙ্গে তর্ক করার আমার অধিকার আর ক্ষমতা কোনোটাই হবে না। তবে একটা কথা আমি তোকে বলতে চাই, ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যাবি যা, কিন্তু তোর পিছনে পিছনে আমি 2 জন প্রহরীকে রেখে দেব। তারা তোর পিছনে পিছনে যাবে, আর যখনই তুই জলে স্নান করার জন্য নামবি, 2 জন প্রহরী তোর হাত দুটো ধরবে। তার কারণ তুই তো কোনোদিন এখনো পদ্মা নদী দেখিস না, আর তো 6 বছর বয়স, এখনো তুই জলে একা নামিস না। তাই 2 জন প্রহরী তোর হাতটা ধরবে, তুই ডুববি, স্নান করবি, বাড়ি চলে আসবি, ব্যাস।
ছেলেটা গড়াগড়ি দিতে দিতে চলে গেল। পিছনে দুজন প্রহরী ছেলেটাকে লক্ষ্য করার জন্য যাচ্ছে। হঠাৎ করে গড়াগড়ি দিতে 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 যখন ছেলেটি পৌঁছে গেল পদ্মা নদীর একেবারে জলের ধারে, নরোত্তম মনে মনে চিন্তা করলেন, আমি যদি পদ্মা নদীতে স্নান করার জন্য নামবো বলে মনে করি, তাহলে আমাকে পদ্মা নদীর জলে প্রথমেই যেটা কাজ, সেটা আমাকে পাটাকে আগে দিতে হবে। যে কোনো ব্যক্তি স্নান করতে গেলে প্রথমে তার পাটাই কিন্তু জলে আগে স্পর্শ করে। তা কিন্তু নরোত্তম পাটা বাড়াতে গিয়েও পাটা সরিয়ে নিলেন। মনে মনে ভাবলেন, না 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 না, আমি যদি পাটাকে আগে নদী স্পর্শ করি, তাহলে তো পদ্মা মায়ের মাথার ওপরেই পা তুলে দিলাম। না 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 না, আমি পা প্রথমে জলে দেব না, আমি প্রথমে লম্বা হয়ে শুয়ে পড়ে মাকে প্রণাম করে নেব। এই বলে নরোত্তম যখনই লম্বা হয়ে শুয়ে পড়ে পদ্মা নদীকে একবার প্রণাম করতে গেছে, দেখা গেল নরোত্তমের মাথার কাছে নদীর জলের ঢেউ এসে মাথাটা ছুঁয়ে গেল। আর যেই নদীর জলটা এসে নরোত্তমের মাথা স্পর্শ হয়েছে, মায়েদের একটা কথা বলি, মনে আছে কিনা আপনারা জানি না, অনেকগুলো বছর আগে চৈতন্য মহাপ্রভু তার চোখের জলটা নদীর জলে মিশিয়ে দিয়েছিলেন। আর নদীকে একেবারে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে নরোত্তম যেদিন প্রথম স্নানের জন্য তোমার জলে আসবে, তার অঙ্গ তোমার জল ছোঁয়া মাত্র তোমার ঢেউ, কি বলেছিলেন, শত শত গুণ বৃদ্ধি পেয়ে যাবে। হরি বল হরি বল। আজকে হলো সেই শুভক্ষণ, যখনই নরোত্তমের অঙ্গ স্পর্শ হয়েছে পদ্মা নদীর জলে, অমনি প্রণামেরও ছলে জলে পরশ করিল। হরি বল। ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল, প্রণামে ছল জল পরশ করিল। তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল বাড়িল। পদ্মা নদী বাড়িল, তরঙ্গ বাড়িল। এই আবার তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমে ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমে ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমে ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমে ছোঁয়া পেয়ে 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 তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। ব্যাস সর্বনাশ হয়ে গেল। মানে নদীর ঢেউটা যে গতিতে চলছে তার থেকে কয়েক শত গুণ ঢেউ ওপরের দিকে উঠে গিয়ে নরোত্তম প্রণাম করছিল, মাথা টপকে গিয়ে নরোত্তমকে ঢেউয়ের সঙ্গে তলিয়ে পদ্মা নদীর তলায় চলে গেলেন। এবার যে দুজন প্রহরী রাজামশাই পাঠিয়েছিলেন ছেলেটাকে রক্ষা করবে বলে, আজকে পদ্মা নদীর জলে যখন ঢেউয়ের সঙ্গে তলিয়ে গেছে, প্রহরীগণ আছাড় কাছাড় খেয়ে ওই নদীর ধারে পাগলের মতো কান্নাকাটি করছে। প্রহরীগণ মনে মনে চিন্তা করছেন, নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, মারা গেছে, নিখোঁজ হয়ে গেছে, রাজামশাইকে কি জবাব দেব? রাজামশাই যদি প্রশ্ন করে ছেলে কোথায়, আমরা রাজামশাইকে কি বলবো? বাড়িতেও যেতে পারছে না, আছাড় কাছাড় খেয়ে পদ্মা নদীর ধারে কাঁদছে। আসলে মায়েরা সবাই ভাবলো নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, নরোত্তম কিন্তু জলের তলায় তলিয়ে যায়নি। মানে
পদ্মা নদী নরোত্তমকে বাহু দুটো বাড়িয়ে তার একেবারে তলায় গিয়ে কোলের মধ্যে বসিয়ে নিয়ে তার সঙ্গে কথা বলছে। আর নরোত্তমের বয়স তো 6 বছর, তার যুক্তি নেই, তার ভক্তিতে ভরা। তাই যখনই দেখলো একটা মা আমাকে কোলে করে নিয়ে বসে আছে, হাত জোড় করে নরোত্তম প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কোলে করে নিয়ে আপনি আমায় বসে আছেন, আমার চোখের দিকে তাকিয়ে আছেন, আমার সঙ্গে কথা বলছেন, কে আপনি? কে আপনার কি নাম? এর আগে তো আপনাকে কোনোদিন দেখি না। নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম পদ্মা নদী। পদ্মা? হ্যাঁ, আমি পদ্মা। উমা, পদ্মা নদী আবার কথা বলে? হ্যাঁ রে নরোত্তম, বলে, তবে সবার সঙ্গে বলে না। সবার সঙ্গে এই নদী কথা বলতে চায় না। এই নদী কার সঙ্গে কথা বলে জানো নরোত্তম? যদি কোনো অনুরাগী কৃষ্ণ ভক্ত এই পদ্মার কাছে এসে দাঁড়ায়, পদ্মা শুধু সেই কৃষ্ণ অনুরাগী ভক্তকে কাছে পেলে তাকে বুকে জড়িয়ে ধরে তার সঙ্গে কথা বলে। নরোত্তম, তুমি যখন আমার কাছে এসে দেখা দিলে, আমি তোমাকে একটা কথা বলি। বহু বছর আগে চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের প্রেম, ভক্তি, ভালোবাসা চোখের জল রূপে আমার জলে মিশিয়ে দিয়েছিলেন। আর সেই চোখের জল আজকে আমি তোমার অঙ্গের মাঝখানে বুলিয়ে দিলাম। এবার যখনই সেই জলটা বুলিয়ে দিয়েছে, মায়েরা, নরোত্তমের গায়ের রংটা ছিল কিন্তু কালো। আর গৌরাঙ্গের প্রেমটা যখন পদ্মা নদীর কাছ থেকে পেয়েছে, যে ছেলের গায়ের রং ছিল কালো, সে কিন্তু আর কালো নেই, হয়ে গেল সোনার বর্ণ। একেবারে গৌরাঙ্গের মতন তার ফর্সা অঙ্গ, সোনার টুকরো ছেলে সোনার বর্ণ হয়ে গিয়ে আজকে পদ্মা নদীর কোলে বসে যখন হাউ হাউ করে নরোত্তম কাঁদছে, তখন পদ্মা মা বলছে, নরোত্তম, এই নরোত্তম, আমার কোলে বসে কেউ বেশিক্ষণ এখানে থাকতে পারে না। যাও, তুমি জলের ওপরে চলে যাও, উঠে যাও, তোমার বাড়িতে তুমি চলে যাও। তোমার বৃদ্ধ পিতা মাতা তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে, যাও তুমি রাজবাড়িতে চলে যাও। এই বলে যখন নরোত্তমকে জলের ওপরে উঠিয়ে দিয়েছে, এবার নরোত্তম এক এক করে পদ্মা নদীর জল থেকে উঠে আসছে। দুজন প্রহরী নরোত্তমকে হঠাৎ দেখতে পেলেন। কি, এই খোকা, হ্যাঁ গো, তুমি কে গো? হায়, আমাকে তোমরা চিনতে পারছো না? আমার কাছে এসো, আমার দিকে ভালো করে তাকাও। আমি তো তোমাদের রাজার ছেলে। আমি সেই গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদী জলে এলাম, তোমরা আমার পিছনে পিছনে আসছিলে। আমি তো নরোত্তম। নরোত্তম, তুমি তাহলে এতক্ষণ কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম শুনবে তোমরা? শোনো, যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্যে, আর আজকে আমি পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম। আমিও কিন্তু সেইখান থেকে খুব দামি রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি সেই রত্ন নেবে? যদি তোমরা আমার কাছ থেকে সেই রত্ন নিতে চাও, তোমরা সবাই আমার কাছে একবার এসো, আমি তোমাদেরকে সেই প্রেম রত্ন দান করব। এসো তোমরা, একবার খানি আমার কাছে এসো। এসো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি নাম। হে শোভ গান কৃষ্ণ নাম হরি নাম।
শোভা গানে গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই না কৃষ্ণ নাম চরাচরে বল হরি চরাচরে বল হরি চরাচরে বল হরি চরাচরে বল হরি 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 চরাচরে বল হরি চরাচরে বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বল হরে বল না কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম সবাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নামি গাই কৃষ্ণ নাম হরি নাম পিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল আসতে ছেলেটা যখন পদ্মা নদীর জলে স্নান টান সেরে বাড়িতে আসলো, এখন বাবা তো সারাদিন অপেক্ষা করছে ছেলে আমার কখন আসবে কখন আসবে কখন আসবে কখন আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দূর থেকে যখন ছেলেটাকে দেখতে পাচ্ছে বাবা, ছেলেটা যখন সামনে এসে দাঁড়ালো, বাবা ছেলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মনে মনে চিন্তা করছে এ কেমন ছেলে, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে স্নান করতে গেল, এ আমার সেই ছেলে নয়। আমার ছেলের গায়ের রং তো কালো, এ তো ফর্সা ছেলে। তাছাড়া নরোত্তম তো এইভাবে কথাই কথাই কৃষ্ণ নাম কোনোদিন করেনি, তার চোখের মধ্যে তো এত গাম্ভীর্য ছিল না। এ কে? বাবা নরোত্তমকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করলেন, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে স্নান করতে গেল, এ আমার সেই ছেলে নয়। ছেলেটাকে কাছে পাবার পরে বুকের মাঝখানে জড়িয়ে ধরে আদর ভালোবাসা দিতে 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 যখন নরোত্তম ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে নরোত্তমের বাবা তার স্ত্রীকে বলছেন, নরোত্তমের মাকে বলছেন, ওগো আমাদের ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে যত অন্যায় করে করবে, ওকে যেন তুমি কোনোদিন কিছু বকা দিয়ে কথা বলবে না। রাজপ্রাসাদে যত মানুষ ছিলেন সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো আমার ছেলে রাজবাড়িতে যত অন্যায় কাজ করে করুক, ওকে তোমরা কোনোদিন বকা দিয়ে কোনো কথা বলবে না। আমার যেটা মনে হয়, আমার ছেলে আমার এই রাজপ্রাসাদে বেশি দিন মনে হয় থাকবে না। বেশি দিন তো দূরের কথা, যেদিনকে ছেলেটা প্রণাম করে মা বাবার কাছে দেখা দিল, ঠিক ওই দিনটা কাটলো। রাত্রিটা যখন হলো, মাঝরাত্রিতে মা বাবার কোলের মাঝখানে ছেলেটা যখন হঠাৎ ঘুমিয়ে পড়েছে,
স্বপ্নের ঘরে নরোত্তম একজনকে দেখতে পেলেন। যাকে নরোত্তম দেখতে পাচ্ছে তিনি কোকড়ানো কোকড়ানো তার মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, গলায় রয়েছে ওড়না, বাহু দুটি ওপরের দিকে তোলা, আর মুখে তার কৃষ্ণ নাম। নরোত্তম জিজ্ঞেস করলো, কে আপনি? আমার কাছে এসে দাঁড়িয়েছেন কে? কে আপনি দাঁড়িয়ে আছেন? কি নাম আপনার? নরোত্তমকে বলছে, নরোত্তম তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে চিনতে পারবে না। আমি কে জানো? শোনো, মন দিয়ে শোনো। তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে। পদ্মা মা তোমাকে কোলে করে নিয়ে তোমার সঙ্গে অনেক কথা বলেছিল, আর সেই পদ্মা নদী তোমাকে গৌরাঙ্গের প্রেম দান করেছিল। শোনো নরোত্তম, যে গৌরাঙ্গের প্রেম তুমি হৃদয়ে ধারণ করে আজকে তুমি তোমার মা বাবার কাছে ঘুমাচ্ছ, আমি হলাম কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে। নরোত্তম, তুমি যদি আরো প্রেম পেতে চাও, তোমার মা বাবার কোলের মাঝখানে তুমি আর ঘুমিয়ে থেকো না। তুমি আমার সঙ্গে আমার পিছনে পিছনে চলে এসো। তুমি আর আমি একসঙ্গে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। যেই ঘুম ভেঙে গেল, যে বৈষ্ণব দাঁড়িয়েছিলেন তাকে আর দেখা গেল না। নরোত্তমের ঘুমটা ভেঙে গিয়ে হঠাৎ দেখতে পেল মা বাবা ঘুমের মধ্যে অচেতন, মনে মনে চিন্তা করছে, আমি যদি বৃন্দাবনে যেতে গিয়ে মা বাবাকে ডেকে দিয়ে যাই, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না। আর আমি যদি বৃন্দাবনে না যাই, আমি রাধারানীর প্রেম আর কৃষ্ণ প্রেম আমি আর কোনোদিন পাবো না। আমাকে দুদিকে রক্ষা করতে গেলে আমাকে ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে বেরিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে জন্মভূমির মাটি সারাটা জীবনের জন্য শেষবারের মতন মস্তকে বুলিয়ে নিয়ে আর্ধেক রাত্রে ছোট্ট ছেলে নরোত্তম চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে বেরিয়ে গেলেন। আমি হরি বলব মদন মোহন হেরব আমি হরি বলব রাধা মদন মোহন হেরে চলবো আমি এইভাবে বুঝির পথে চলবো আমি এইভাবে এই না বুঝির পথে আমি চলব গো আমি হরি বলবো রাধা মদন মোহন হের আমি হরি বলবো রাধা মদন মোহন
আমি গোপী পায়ের নব আমি হব আমি গোপিকা পায়ে নব আমি যাব গো ব্রজেন্দ্রপুর আবার হব গোপী পায়ের চরণে মধুর ওই না চরণে মধুর মধুর আমাদের চরণে মধুর ভগবান চরণে মধুর মধুর বাজব আমি হরি বলব রাধা মদন মোহন হেরব আমি হরি বলব রাধা মদন মোহন হেরব আমি হরি বলব হরি বল হরি বল হরি বল হরি বল। চিরকালের মতন মার বাবাকে ত্যাগ করে যে বাস্তুতে জন্ম নিয়েছিল সেই বাস্তুকে চিরকালের মতো শেষবারের মতন প্রণাম জানিয়ে জন্মভূমির ধুলোটা মস্তকে বুলিয়ে নিয়ে ছেলেটা চিরকালের জন্য বেরিয়ে গেল। ছুটছে বৃন্দাবনের পথে। কয়েকটা মাস ছুটতে 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 6 বছরের ছেলেটা ইতিমধ্যেই পৌঁছে গেল বিহার। বৃন্দাবনে যেতে গেলে অনেক বাকি, অনেক। সবে মাত্র বিহার পর্যন্ত পৌঁছেছে। বিহারের একটা গভীর জঙ্গলে ছেলেটা আর হাঁটতে পারে না। ছুটতে ছুটতে হঠাৎ করে জঙ্গলের মাঝখানে অজ্ঞান হয়ে অচেতন হয়ে পড়ে রইল। কিন্তু ভাগ্যটা ভালো ছিল, ভাগ্যটা ভালো ছিল। দেখা গেল সেই পথ দিয়ে যাচ্ছিলেন একজন সাধারণ একটা ব্রাহ্মণ, যে পথ দিয়ে কোনোদিন সাধারণত ভাবে কোনো মানুষ যাতায়াত করে না। হঠাৎ দেখা গেল একটা জঙ্গল পথে ব্রাহ্মণ যেতে 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 একটা বাচ্চা ছেলেকে দেখতে পেল অজ্ঞান হয়ে উবুড় হয়ে পড়ে রয়েছে। এবার ব্রাহ্মণ দেখলো কি, আহারে বাচ্চা ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে দেহটাকে দুহাত দিয়ে তুলে কোলের ওপরে বসালেন, হাতের ওপরে মাথাটাকে রাখলেন, আর ডান হাতে জলের ছিটে দিয়ে জ্ঞানটাকে ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, এই খোকা, আরে ওঠ, দেখ আমায় দেখ, তাকিয়ে কে এসেছে। এই নরোত্তম, কে 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 আপনি? আপনি কে? আমার কাছে এসে আমাকে মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলেন। নরোত্তম, তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে চিনতে পারবে না। আমি হচ্ছে এই গ্রামের একজন ব্রাহ্মণ। গ্রামের ব্রাহ্মণ? হ্যাঁ, আমি এই গ্রামেরই একজন ব্রাহ্মণ। আপনি এই গ্রামের ব্রাহ্মণ? কিন্তু ঠাকুর মশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ, আমি তো এই গ্রামের ছেলে নই। তাহলে আপনি আমার নামটা জানলেন কি করে? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো এই আশপাশের গ্রামের ছেলে নই, আমি তো অনেক দূর থেকে আসছি। আর আপনি যদি এই গ্রামের ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে আপনি আমার নাম ধরে ধরে ডাকলেন কি করে? সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই কথাটাকে ঘুরিয়ে দিলেন। শোনো নরোত্তম, আমি আসলে শুধু ব্রাহ্মণ বললে হবে না, আমি একজন নামকরা বড় জ্যোতিষী। আমি লোকের মুখ দেখলেই না দম করে তার নাম, তার ঠিকানা, তার সম্পর্কে অনেক অজানা তথ্য আমি সব বলে দিতে পারি। হরি বল, হরি বল। এবার নরোত্তমকে যখনই বলেছে আমি একজন নামকরা জ্যোতিষী, নরোত্তম তখন বলছে, বাবা ঠাকুর, আপনি যদি নামকরা জ্যোতিষী হয়ে থাকেন, তাহলে আপনি আমার মুখটা দেখে বলুন না আমার সম্পর্কে আর আপনি কি কি জানেন। তখন ঠাকুর মশাই বলছেন, তোমার সম্পর্কে আমি সব জানি, সব। প্রথম কথা হচ্ছে তুমি রাজার ছেলে, দ্বিতীয় কথা হচ্ছে তুমি
চৈতন্য মহাপ্রভুর প্রেম বুকে ধারণ করে তুমি তোমার ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আজকে তুমি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ, তাই না উমা? এ তো আপনি সবে বলে দিতে পারছেন। তাহলে বাবা ঠাকুর আপনি যেহেতু সবই বলে দিতে পারছেন, তাহলে আপনি আমাকে শুধু একটা কথা বলুন না বাবা ঠাকুর, আমাকে বৃন্দাবনে যেতে গেলে আমাকে আর কটা দিন আর কটা রাত আমাকে এইভাবে ছুটতে হবে? আমি সব বলে দেব, সব বলে দেব। তুমি আমার কোলের উপরে উঠে বসো, আমি তোমাকে এক ঘটি দুধ আগে আমি না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। নরোত্তম, এ তুমি কি বললে? কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে কোলে করে দুগ্ধ পান করতে বললাম, তুমি আমাকে মুখের উপরে না বলে দিলে। শোনো একটা কথা বলি, শোনো, যে ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিয়ে বৃন্দাবনে যাচ্ছ, আমি তোমাকে একটা কথা বলি, আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে না বলে দিয়ে আমাকে অপমান করে, আমাকে অবজ্ঞা করে তুমি যদি বৃন্দাবনে যাও, তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে না। বলো না হরি হরি বল। তুমি অমন করে বলো না, তুমি ফিরি না, বলো না, বলো না। যখনই ঠাকুর মশাই ভেতর থেকে প্রচন্ড রেগে উঠলেন, সঙ্গে সঙ্গে নরোত্তম কথাটাকে ঘুরিয়ে দিল। ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না, আসলে না আপনার মতন ব্রাহ্মণের বুকে ব্যথা দিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি আসলে আমার মাথা ঠিক নেই, আমি যতক্ষণে বৃন্দাবনে পৌঁছাতে না পারছি আমার মনে আসলে না শান্তি থাকছে না। সেই জন্য আপনাকে এই কথাটা আমি বলে দিলাম। আপনি ব্যথা পেয়ে গেলেন, আপনি কষ্ট পাবেন না, আপনি আমাকে দুধ দিন না। আমি ওইভাবে দুধ দেব না। তোমাকে যদি দুধ আমার হাতে খেতে হয় তাহলে আমার কোলের ওপরে বসো, হাত পা ছড়িয়ে বসো, আমি তোমাকে আদর দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে আমি তোমাকে পেট ভরে নিজে হাতে তুলে দুগ্ধ পান করিয়ে দেব। মায়েরা, আজকে যে ব্রাহ্মণ ছেলেটাকে কোলে করে আদর দিতে দিতে দুগ্ধ পান করাচ্ছেন, এই ব্রাহ্মণ কিন্তু কোনো যেমন তেমন ব্রাহ্মণ নয়। একটু পরেই আমি ওই ব্রাহ্মণের নামটা আপনাদের বলবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এত বড় ব্রাহ্মণ বাংলায় বললে ভুল হবে, সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো হতে পারে না। কে তিনি? দেখুন, এক ঘটি দুধ নরোত্তমকে পেট ভরে পান করিয়ে দেওয়ার পরে এইবার নরোত্তমের মাথায় হাত দিয়ে বলছে, নরোত্তম, আর তোমার কোনো দুঃখ হবে না, আর তোমার কোনো কষ্টই হবে না। তুমি এই পথ দিয়ে সোজা চলে যাও বৃন্দাবন, সেইখানে গিয়ে তুমি রাধারানীর কৃপা পাবে। সঙ্গে সঙ্গে নরোত্তম আমার দেহ অন্তিম কালে ভাসব যমুনার জলে, দেহ অন্তিম কালে ভাসাইব যমুনার জলে, আমার দেহ অন্তিম কালে ভাসাই দাও যমুনার জলে, আমার দেহ অন্তিম কালে ভাসব যমুনার জলে, দেহ অন্তিম কালে ভাসাই দাও যমুনার জলে। জয় রাধে গোবিন্দ বলে ভাসব। আজ আমি হরি বলবো, হরি 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 বল। দেখতে দেখতে ছেলেটা পৌঁছে গেল উত্তর প্রদেশ।
ব্রাহ্মণের কাছে দুগ্ধ খাওয়ার পর এখনো পর্যন্ত নরোত্তম বৃন্দাবনে আসতে পারে না। উত্তর প্রদেশে এসে একটা গাছের তলায় প্রচন্ড পরিশ্রান্ত দেহ, কষ্ট। আরে সঙ্গে সঙ্গে নরোত্তম উত্তর প্রদেশে এসে একটা গাছের তলায় নিজেকে সামলাতে না পেরে একটা গাছের তলায় বসে বসে ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমিয়ে পড়েছে মায়েরা, খুব সুন্দর করে দেখুন, হঠাৎ করে নরোত্তম যেই একটু গাছে ঠেক দিয়ে ঘুমিয়েছে, চোখের সামনে একটা স্বপ্ন ধরা দিল। স্বপ্নের মাঝখানে দুজন বৈষ্ণবকে দেখতে পেলেন। যে দুজন বৈষ্ণবকে চোখের সামনে জলজল অবস্থায় দেখতে পাচ্ছে, তারা হলেন একজনের নাম রূপ গোস্বামী আর একজনের নাম হলো সনাতন গোস্বামী। স্বপ্নে দেখতে পেলেন দুজন বৈষ্ণবকে। নরোত্তম প্রণাম করে স্বপ্নের ঘরেই প্রশ্ন করলেন, কে আপনারা? কি নাম আপনাদের? নরোত্তম। তুমি আমাকে চিনবে না? তুমি আমাদের দুই ভাইকে চিনবে না? এই আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ, আর এই সামনে দাঁড়িয়ে রয়েছে মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। নরোত্তম, আমরা কিন্তু পৃথিবীতে আর নেই। তুমি যে আজকে বৃন্দাবনে যাচ্ছ না, বৃন্দাবনে তুমি যেদিন যাবে, ওইখানে গেলে তুমি আমার সমাধি দেখতে পাবে। আমাদের দুইজনের তুমি সমাধি দেখতে পাবে। আমরা কিন্তু জগৎ ছেড়ে চলে এসেছি নিত্য লীলায়, আর আমরা তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। তুমি কিছুদিন আগে বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে, অচেতন হয়ে তুমি পড়েছিলে। এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে তোমার জ্ঞানকে ফিরিয়ে দিয়েছিল। সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে পেট ভরে দুগ্ধ পান করিয়েছিল। শোনো নরোত্তম, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালে, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নন, তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, যে চৈতন্য মহাপ্রভু আজকে নরোত্তমকে দুগ্ধপান করালেন, সেই মহাপ্রভু আজকে কিন্তু নরোত্তমকে পরিচয়টা দিল না। হোমা, ভক্ত যেমন সারাটা জীবন ভগবানের চরণ ধরে কাঁদে, তেমন ভগবানও কিন্তু ভক্তের চরণ ধরে কাঁদে। আজকে নরোত্তমকে দুগ্ধপান করানোর জন্য একটা ব্রাহ্মণ রূপে এসে দাঁড়িয়েছে, কিন্তু নরোত্তমকে তার পরিচয়টা কিন্তু ধরা দেয়নি। যখনই শুনল যে মহাপ্রভু আমাকে দুগ্ধ খাইয়েছে, হঠাৎ করে নরোত্তমের স্বপ্নটা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো সেই দুইজন বৈষ্ণব নেই, তারা উধাও। আর হঠাৎ করে নরোত্তম কেঁদে উঠলেন, ঠাকুর ঠাকুর, তুমি আমাকে দেখা দিলে, কিন্তু তুমি আমাকে একটা বারও ধরা দিলে না। ঠাকুর ঠাকুর ঠাকুর, কে তোমায় চিনিতে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। ঠাকুর, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনাইলে পারে। ঠাকুর, কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনাইলে পারে। অন্তরে বাহিরে বিরাজ তুমি, অন্তর বাহিরে
তো তুমি অন্তর বাহিরে বিরাজ তুমি কেউ না দেখি তোমায় তোমারে তুমি নাচি নালে পারে তোমায় চিনিতে পারে তুমি না চিনাইলে পারে ঠাকুর হে ঠাকুর হে শ্রী বাবা হরি হরি ঠাকুর হে ঠাকুর হে কে তোমায় চিনিতে পারে তুমি না চিনাইলে পারে ঠাকুর কে তোমায় চিনিতে পারে তুমি না চিনাইলে পরে